তাহলে প্রতি মাসে আমাকে 2টা বিয়ে করতে হবে, বছরে 40টা। তাহলে ভেবে দেখো 5 বছরে কতগুলো বউ হবে আমার। আশরাফ শিকদার নিজের হাসি সংবরণ করে বলেন, অফস, কি কপাল তোমার, একসাথে এতগুলো বিয়ে করার সুযোগ আছে তোমার। আর অথচ দেখো আমি একটা বউ নিয়েই পড়ে আছি। আদিল বেশ করে বুঝতে পারলো তার ড্যাড তাকে নিয়ে মজা নিল, কিন্তু সেও তো ছেড়ে দেওয়ার মতন পাত্র নয়। ড্যাড, তুমি ঠিকই বলেছো, আই অ্যাম লাকি পার্সন। কিন্তু ড্যাড, কিন্তু কি মাই ভয়। তুমি কি ভেবে দেখেছো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হয়ে একসাথে এতগুলো বিয়ে করলে তোমার সম্মান আর পদটা থাকবে কি আজও? আশরাফ শিকদার কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আমি তো তোমার ভালোর জন্য বলেছিলাম বাচ্চা ছেলে, আমার সম্মান নিয়ে কেন টানাটানি করছো? আদিল হাতের চাবি দোলাতে থাকে আর আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলে, ড্যাড, বেঁচে থাকতে চাইলে এবং সম্মান বাঁচাতে চাইলে অবশ্যই আমার বিয়েটা আটকাও। আশরাফ শিকদার রাগে ফুসফুস করতে লাগলো, মা ছেলে দুইটাই এক, যে কোনো বিষয়ে আমাকে ফাঁসিয়ে দেবে, আমার সম্মান নিয়ে টানাটানি করবে। আমার কি কোনো আত্মসম্মান নেই? এখন কি হবে আমার? কি ভাবে কি করব আমি? নিজের বিয়ে নিজে আটকাও, আমি কেন? ইরা কলেজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে তার পছন্দের পাখিগুলোকে দানা খাওয়াচ্ছে। আজকাল অনেক বেশি টেনশনে থাকার কারণে পাখিগুলোকে তেমন সময় দেওয়া হয় না। তবে সালমা চৌধুরী নিয়ম করে খাবার থেকে শুরু করে সবকিছুর যত্ন করেন। ইরার অধীর আগ্রহে অপেক্ষা করছে কলের জন্য। সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর এক এক করে সবাই এসে বসেছে ড্রয়িং রুমে। বিশাল বড় একটা টিভি চলছে, খেলা দেখছে। অহনা শিকদার আর সোনালী তালুকদার কথা বলতে শুরু করে বলতে বলতে এসে বসেছেন সোফায়। অহনা শিকদারকে দেখে টিভি বন্ধ করে দিলেন আশরাফ শিকদার। সবাই হা করে দেখলো আশরাফ শিকদারকে। তবে তার প্রতি এখন সবাই এই মুহূর্তে বেশ বিরক্ত আর রাগ হলো। অহনা শিকদার আর সোনালী তালুকদার মিলে এঙ্গেজমেন্টের ডেট ঠিক করেছে। পাশে সবাই বসে আছে, সবাই বসে বসে হ্যাঁ না করছে, ব্যাস এতটুকুই তাদের কাজ। কলির পাশে গিয়ে বসলো আয়রা। আপাতত আদিলের পাশে সিটটা বুকিং, তাই আদিল অহনা শিকদারকে উদ্দেশ্য করেই বলল, মম, ড্যাড তোমাকে কিছু বলতে চায়। আদিলের কথা শুনে অহনা শিকদার আশরাফ শিকদারের দিকে তাকায়। আশরাফ শিকদার আমতা আমতা করে বলে, না না, মানে কিছু না। আদিল বেশ চেতে গিয়ে বলতে চাইলো আশরাফ শিকদারকে, প্লিজ ড্যাড, আমার বিয়েটা আটকাও, আমার জীবনটাকে জাহান্নাম করে দিবে এই নারী। ঈশান আদিলের পাশে ভিমরি মেরে বসে আছে আর আদিলকে বলছে, দেখ বনের বাঘ কিভাবে ঘুরে বিড়াল হয়ে যায়। যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে বাঘে ঘাটে একখানে জল খায়, সেখানে কিনা বউয়ের কথায় মিউ মিউ করছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কলি আয়রাকে জিজ্ঞাসা করলো। আচ্ছা আপু, তুমি ভাইয়াকে কেন বিয়ে করতে চাও? আয়রা বেশ কিছুক্ষণ চুপ থেকে উত্তর করলো, অনেক ভালো লাগে তোমার ভাইয়াকে। কিভাবে তোমাদের পরিচয় আপু? পারিবারিকভাবে আমার মম আর আদিলের মমের বন্ধুত্ব অনেক দিনের, সেই সুবাদে আমি আদিলকে চিনি। কলি কৌতূহল নিয়ে প্রশ্ন করলো আয়রাকে। আচ্ছা আপু, তুমি চাইলে তো ইউএস এর কাউকে বিয়ে করতে পারতে। আমার মনে হয় বাংলাদেশের থেকে বিদেশি ছেলেরা বেশি সুন্দর হয়। তুমি চাইলে সেখানেই সেটেল হয়ে যেতে পারতে। আয়রা শান্ত গলায় উত্তর করলো। আয়রা এতটাও শান্ত নয়, তবে আজকে তার আচার আচরণ দেখে মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। তোমার ভাইয়া আর 4-5টা ছেলের থেকে দেখতে বেশ সুন্দর, স্মার্ট, ড্যাশিং, সুইট। কলি হাসি হাসি মুখ করেই বলল, হ্যাঁ আপু, তুমি ঠিকই বলছো। আদিল ভাইয়া দেখতে বেশ কিউট, একদম লুকিং লাইক ইট, ওয়াও। ঈশান আয়রাকে রাগানোর জন্যই বলল। একদম ঠিক বলেছ, বিদেশি ধলা বিড়াল। আয়রা রেগে ফুসফুস করতে করতেই বলল, হাউ ডিয়ার ইউ! তুমি কি কোনোভাবে আমাকে ইনসাল্ট করার চেষ্টা করছো? তোমার আমার সম্পর্কে কোনো ধারণা আছে? আর কিছুদিন পর আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বউ হতে চলেছি। আমাকে একদম অসম্মান করার চেষ্টা করবে না। আদিল রেগে গিয়ে ঈশানকে বলল। সম্মান করতে না পারলে অসম্মান করবি বেশি করে, কারেক্ট? আয়রা রেগে হকচকিয়ে গিয়ে বলল, আদিল বেবি, তুমিও ঈশানের মতন আমাকে ইনসাল্ট করছো। ঈশান শান্তভাবে বলল, যার সম্মানই নাই তার আবার কিসের ইনসাল্ট, তাই না মিস পায়রা? চৌধুরী বাড়িতে সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে। গভীর রাত এখন।
ইরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করেছিল কলের জন্য, কিন্তু কল না আসায় ইরা বেশ বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 12টার কাটায় তখনই আচমকা কল বেজে ওঠে ইরার ফোনে। ঘুমু ঘুমু চোখে ফোন হাতে নিয়ে দেখে এক অপরিচিত নম্বর থেকে কল এসেছে, তাই ফোনটা রিসিভ না করে কেটে দেয়। বেশ কিছুক্ষণ পর আবারও কল বেজে ওঠে। ইরা বেশ বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে কানের কাছে নিয়ে যায়। ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠের আওয়াজ। সরি পূর্ণিমার চাঁদ, আপনার ঘুম ভাঙানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইরার এতক্ষণে ঘুমের রেশ পুরোটাই কেটে গেছে। আমাকে পূর্ণিমার চাঁদ বলবেন না, আমার নাম ইরা। গভীর রাত, কোথাও কোনো আওয়াজ নেই, চারপাশে নিরিবিলি। এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভেসে আসছে ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ। কিছুটা সময় পর ইরা বিছানা থেকে উঠে রুমের লাইট অন করে। ইরা শক্তপোক্ত হয়ে বলল, কথা কেন বলছেন না? দেখছি কি দেখছেন? পূর্ণিমার চাঁদকে। মানে? মিস ইরা, আপনি যেমন আমার একটা পূর্ণিমার চাঁদ, ঠিক তেমনই আকাশেও একটা পূর্ণিমার চাঁদ আছে। এখন তো আমার পাশে আপনি নেই, তাই আপনাকে দেখতে পারছি না। আকাশের চাঁদকে দেখছি। ঠিক আপনি যখন আমার পাশে থাকবেন তখন আপনাকে দেখব। তখন আর কষ্ট করে আমাকে যে আকাশের চাঁদকে দেখতে হবে না। ইরা মুচকি মুচকি হাসছে। কি করে একটা ছেলে এত সুন্দর করে কথা বলতে পারে তার জানা নেই। গভীরভাবে ইচ্ছে করছে অপর প্রান্তের পুরুষালী কণ্ঠের মানুষটাকে দেখতে। কি হলো, কথা বলছেন না যে আমার মহারানী? ইরা বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করলো। আপনি কোথায়? আমি আপনার খুব কাছেই আছি, আমার রাজরানী। আপনি একবার শুধু চোখ বন্ধ করে আমাকে ফিল করার চেষ্টা করুন। ট্রাস্ট মি, আমাকে পেয়ে যাবেন। ইরা থমথমে গলায় বলল। না, আমার আপনাকে চাই না। আমার অপর প্রান্তের লোকটা বেশ রেগে গিয়ে বলল। হোয়াট ননসেন্স! এমন শক্ত কথায় ইরার বুক ধরফর করতে লাগলো, হাত পা ঠান্ডা হতে লাগলো। ইরা বেশ ভয় পেয়ে গেল, কিন্তু ইরা তো খুব সাহসী। তবে আজ কেন ফোনের অপর প্রান্তের মানুষটাকে এত ভয় লাগছে? ইরার কোনো উত্তর নেই। দাঁতে দাঁত কিরমির করতে করতে অপর প্রান্তের লোকটা বলল। নেক্সট টাইম এমন কথা বললে জানে মেরে দেব। এতটা সাহস আমাকে দেখানোর চেষ্টা করবে না। আমার পছন্দ না। তোমাকে ভালোবাসি আমি, তুমি আমার রাজরানী। জীবন দিয়ে হলেও তোমাকে চাই, জীবনের শেষ পর্যন্ত। এঙ্গেজমেন্টের প্রিপারেশন নাও। গুড বাই। কথা শেষ করে অপর প্রান্তের লোকটা ফোন কেটে দেয়। ইরার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। তার মনে হচ্ছে হয়তো তাকে পুরুষটি অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার ব্যবহার এমন কেন? এত নিষ্ঠুর মানুষ কেন? মানুষ যাকে ভালোবাসে তার সাথে কি কখনো এমন আচরণ করে? সকাল সকাল আশরাফ শিকদার বসে বসে খবরের কাগজ পড়ছেন। তাকে দেখতে কিছুটা চিন্তিত লাগছে। বাসায় থাকা সার্ভেন্টকে বললেন এক কাপ কফি দেওয়ার জন্য। সাথে সাথে একজন সার্ভেন্ট এসে কফি দিয়ে গেলেন। অহনা শিকদার সকাল সকাল রেডি হয়ে গেছেন অফিসে যাওয়ার জন্য। অর্ধবয়স্ক মহিলা অহনা শিকদার চোখে মোটা ফ্রেমের চশমার সাথে কুচি করে শাড়ি পরেছেন। দেখতে মন্দ লাগছে না। আশরাফ শিকদার এর ঠিক পাশেই বসে কফি খাচ্ছেন। আশরাফ শিকদার অহনা শিকদারকে উদ্দেশ্য করে বলেন। দিন দিন বয়স হচ্ছে, আমি বুড়ো হচ্ছি, কিন্তু তোমার সৌন্দর্য এক সিল্টে পরিমাণ কমেনি। আচ্ছা, তোমার সৌন্দর্যের রহস্য কি? অহনা শিকদার কপাল কুঁচকে বলে। সকাল সকাল মধু খেয়েছো নাকি নাকি আমাকে কনভিন্স করার চেষ্টা করছো? আশরাফ শিকদার মনে মনে আওড়াতে থাকলো। তোমাকে সারা জীবন দিয়ে কনভিন্স করতে পারলাম না রাগিনী। আজকে কিনা একটা কথা দিয়ে তোমাকে কনভিন্স করব, প্রশ্নই আসে না। আদিল স্যুট বুট পরে রেডি হয়ে চলে এসেছে নিচে। আজকে অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। বিকেলে আশরাফ শিকদারের সাথে আবার পার্টি অফিসে যেতে হবে। সব মিলিয়ে সারাদিনে আর নিজের জন্য কোনো সময় হবে না। একদিন থেকে ভালো হলো, বক বক করে কেউ তো তার মাথাটা খাবে না। আদিল ফোনে কথা বলছে আর সকালের নাস্তা করছে। তার 5 মিনিট পর আয়রা এসে বসেছে আদিলের পাশে। আদিল কিছুটা অবাক হয়ে এত সকালে এখানে আয়রাকে দেখে, তবে কোনো প্রশ্ন করে না। খাওয়া শেষ করে গাড়িতে গিয়ে বসে। আদিল অফিসে গেলে সবসময় অহনা শিকদারকে সাথে নিয়ে যায়, আর আদিল অফিসে না গেলে অহনা শিকদার একাই গাড়ি নিয়ে চলে যান।
অহনা শিকদারের সাথে সাথে আয়রাও নেমে আসছে। অহনা শিকদার গাড়িতে গিয়ে বসলে সাথে আয়রাও। এবার আদিল বিরক্ত নিয়ে প্রশ্ন করে। মম, আরে কোথায় যাবে? অহনা শিকদার কাট গলায় জবাব দিলেন। কোথায় যাবে মানে? আমাদের সাথে আমার অফিসে যাবে? হোয়াট? আরে অফিসে কি করবে মম? আরে আমাদের বাড়ির গেস্ট, ও বরং রেস্ট করুক। আয়রা হকচকিয়ে গেল। হোয়াট? কিসের গ্রেস্ট? অহনা শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বলল। আয়রা কোনো গেস্ট নয়, আমার ছেলের হবু বউ। খুব তাড়াতাড়ি আমি এই শুভ কাজটাও কমপ্লিট করতে চাই। আয়রা বেশ খুশি হয়ে অহনা শিকদারকে জড়িয়ে ধরে বলল। লাভ ইউ আন্টি, একমাত্র তুমি আমাকে একটু বোঝো। আদিল মনে মনে কয়েকটা বকা দিয়ে নেয় এই মুহূর্তে আয়রাকে। সে আগে কখনো এত ন্যাকা মেয়ে দেখেনি, আর দেখতেও চায় না। তার বউ হতে হলে যথেষ্ট স্ট্রং মেন্টালিটির হতে হবে, ঠিক ইরার মতন। তবে এখন যতটা হাসার হেসে নাও পায়রা। আর কিছুদিন পর থেকে কাদার জন্য তৈরি থেকো হাতে টিস্যু বক্স নিয়ে। যে কাঁদানোটা কাঁদাবো যা সারা জীবনেও শেষ করতে পারবে না। ইরা আজকে কলেজে যায়নি। সে বসে আছে নিচে। সালমা চৌধুরীর মাথায় হাত বুলিয়ে তেল দিয়ে দিচ্ছেন। আজাদ চৌধুরী তাদের নিকটতম আত্মীয়দেরকে এঙ্গেজমেন্ট আসার জন্য আমন্ত্রণ করেছেন। মেয়ের জামাতা কি করে জানতে চাইলে আজাদ চৌধুরী কথাটা এড়িয়ে যান। দরজার বাইরে ঘন ঘন টুংটাং আওয়াজে এলে দরজা খুলে দেন সালমা চৌধুরী। দরজা খুলে দিলে দেখতে পান ইরার বান্ধবী জুথি এসেছে। জুথি যথেষ্ট সম্মানের সাথে সালাম দিলেন সালমা চৌধুরীকে। সালমা চৌধুরীও উত্তর নিয়ে ভেতরে আসতে বললেন। জুথিও সাথে সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ইরাও উঠে গিয়ে জুথিকে নিয়ে নিজের রুমে নিয়ে গেল। জুথি পেছন থেকে ইরার বড় এক লম্বা চুলের বিনুনি ধরে টেনে বলে। ইরা, তোর চুল তো আগের থেকে বেশ বড় আর সুন্দর হয়েছে। ইরা বিরক্তি নিয়েই বলে। একদম ভালো লাগে না এই চুলগুলোকে, কোকড়া চুল সব সময় পেঁচিয়ে থাকে। আজ রাতে বেশ কষ্ট হয়। আমি মাঝে মাঝে আম্মুকে বলি আমি এগুলোকে ছোট করে দিতে, কিন্তু আম্মু অনেক বকাবকি করে আর বলে তোর চুলের যত্ন তো আমি করি, তাহলে তোর চুল কেটে ছোট করতে হবে কেন? না প্লিজ, চুলগুলোকে ছোট করিস না, খুব সুন্দর লাগছে। এই কোকড়া চুলগুলোকে হিজাবের জন্য তো দেখাই হয় না। ইরা আহ্লাদি গলায় বলল। ঠিক আছে বেবি, চুল কাটবো না। সালমা চৌধুরী ট্রে ভর্তি করে জুথির জন্য খাবার নিয়ে এসেছেন। জুথি খেতে না চাইলে সালমা চৌধুরী পরম যত্নের সাথে হাতে তুলে খাইয়ে দিলেন জুথি এবং ইরাকে। খাওয়া শেষ করে সালমা চৌধুরী রুম থেকে চলে গেলেন। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি আদনান শিকদার আদিল আজকাল শেয়ার বাজারের প্রফিট বেশ কিছুটা লসের মুখে। শিকদার ইন্ডাস্ট্রি থেকে অন্যান্য কোম্পানি শেয়ার কম দামে ক্রয় করে অন্য কোম্পানিতে বেশি দামে বিক্রয় করছে। এভাবে চলতে থাকলে অতি দ্রুত শিকদার ইন্ডাস্ট্রি পথে বসে যাবে। কিছুদিন অহনা শিকদার দেশের বাইরে ছিলেন আর আদিল ছিল সমাবেশে তার বাবা আশরাফ শিকদারকে প্রোটেক্ট করার জন্য। তাদের অনুপস্থিতিতে কোম্পানির এই হাল বেশ চিন্তিত অহনা শিকদার। আদিল চেয়ারে পা তুলে বসে বসে ফোন টিপছে। এমনভাবে বসে আছে মনে হচ্ছে কোনো কিছুই হয়নি। অহনা শিকদার বেশ বিরক্ত হয়ে গেলেন আদিলের এমন কাণ্ড দেখে। অহনা শিকদার রেগে খটখটে মেজাজে আদিলকে বললেন। হোয়াটস ইউর প্রবলেম আদিল? কোম্পানির লসের দিকে অথচ তোমার কোনো টেনশন দেখছি না আমি। চেম্বারের বাইরে থেকে নক করলেন এই কোম্পানির একজন বিশ্বস্ত পিএ যার নাম রিফাত আহমেদ। বেশ অনেক বছর ধরে জড়িয়ে আছে এই কোম্পানির সাথে। রিফাত অফিস রুমের বাইরে থেকে নক করলো। ম্যাম, সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি, এখন শুরু করবেন। অহনা শিকদার কিছুই বুঝতে পারলেন না, তবে আদিল বলল। তুমি অপেক্ষা করো, আমি আসি। অহনা শিকদার জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে? আদিল শান্ত ভঙ্গিতে জানাই, ইম্পর্টেন্ট কাজ আছে মম, কিছুক্ষণের ভেতরে চলে আসবো। আয়রা চেয়ারে বসে এতক্ষণ সবটাই খেয়াল করে দেখছিল, তবে সে বোরিং হচ্ছে এখানে বসে। তাই আদিলকে বলল, আমি যাব তোমার সাথে আদিল বেবি। আদিল রেগে কর্কশ গলায় বলল, আমি বাসরাত করতে যাচ্ছি না যে তোমাকে সাথে করে নিয়ে যাব। আয়রা ঠোঁট উল্টে বলল, ছি ছি ছি, কি বলো এসব? লজ্জা লাগে না বুঝি? আন্টি আছে এখানে, বাসরটা না হয় আমরা বাসায় গিয়ে করব। আদিল বেবি, অফিসে নয়। অহনা শিকদার মুচকি মুচকি হেসে অফিস রুম থেকে বেরিয়ে যান। হয়তো ডিজিটাল যুগে এসে পড়েছে, লজ্জা শরম সব হারিয়ে গেছে সময়ের পরিবর্তনে।
আদিল কি বলবে এই মেয়েকে জানে না। একটা কথা বললে আরও 10টা কথা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর করে একদম ভালো না। আদিল হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল অফিস রুম থেকে, সাথে গেল আদিলের বিয়ে রিফাত। আজকের মিটিংয়ের সব আলোচনা করা হবে কনফারেন্স রুমে। আদিল অফিস রুমে প্রবেশ করার সাথে সাথে সবাই উঠে হাই হ্যালো বলল। আদিল সবাইকে বসতে বলে সামনে রাখা চেয়ারে গিয়ে বসলো। রিফাত সবকিছুর ব্যবস্থা করে রেখেছিল। আদিল প্রেজেন্টেশন শুরু করলো। কালকে আসা নাম্বারটা জুথিকে দেখিয়ে বলল ইরা, এই নাম্বারে একটা কল দে জুথি। জুথি কোনো প্রশ্ন না করে ইরার থেকে নাম্বার নিয়ে কল করে অচেনা পুরুষটিকে। কল করার সাথে সাথে বেশ অনেকক্ষণ রিং হয়, কিন্তু কেউ কল তোলে না। জুথি বেশ বিরক্ত হয়ে গেল, কেন কেউ ফোন তুলছে না। ইরা জুথির হাত থেকে ফোনটা নিয়ে নিজেও কয়েকবার ট্রাই করে, কিন্তু কেউ কল তোলে না। দেখতে দেখতে প্রায় 22টা কল করা হয়। একটা সময় ফোন না ধরায় বেশ বিরক্ত হয়ে যায় দুজনে। ইরা ফোনটা জুথির হাতে দিয়ে নিজে গিয়ে একটা কালো বোরখা পরে রেডি হয়ে নেয়। বোরখা পরলি কেন? কোথায় যাবি ইরা? তুই চল, আমার সাথে ইম্পর্টেন্ট কাজ আছে। বলে জুথিকে নিয়ে আসে বাইরে নিজেদের গাড়িতে। জুথি গাড়িতেও বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো ইরাকে। ইরা জানায়, আমরা একটা কম্পিউটারের দোকানে যাব, যেখানে খুব সহজেই কারো গোপন ডিটেলস বের করা যাবে। জুথি বেশ কৌতূহল নিয়ে বলল, আমরা ডিটেলস দিয়ে কি করব? সম্পর্কে কার আর কে সে? ইরা শান্ত গলায় উত্তর করলো, আমি জানতে চাই কে এই পুরুষ যে আমায় বিয়ে করার জন্য এতটা উতলা হয়ে পড়েছে। মেয়েদের জীবনে বিয়ে একটাই হয়, তাই আমি আমার এই ছোট্ট জীবনটাকে যাকে তাকে বিয়ে করার মতো ভুল ডিসিশন আমি নিতে পারবো না। আমি দেখতে চাই এই পুরুষটাকে। জুথি সম্মতি জানিয়েই বলল, হুম, তুই ঠিক বলেছিস ইরা, কিন্তু কিন্তু কি জুথি? আমার মনে হয় ইরা, আমাদের কোনো লাভ হবে না। পুরুষটি কোনোভাবে চাইছেই না তোর সামনে আসতে, সব কিছুই সিক্রেট রাখতে চাইছে। কেন পুরুষটা লজ্জা পায়? পেতেও পারে, আমাদের হবু দুলাভাই বলে কথা। তাহলে কি প্রয়োজন এত লজ্জা শরম নিয়ে আমায় বিয়ে করার? আমি কিভাবে বলবো? তুই বরং জিজ্ঞেস করিস তোর হবু জামাইকে, এত লজ্জা কিসের? আয়রা অফিস রুমে চুপ করে বসে আছে। অহনা শিকদার কিছু প্রয়োজনীয় মিটিং অ্যাটেন্ড করছে। আদিল রিফাতের সাথে কনফারেন্স রুমে আছে। আয়রা তো আশেপাশের কাউকে ঠিকভাবে চেনে না। আয়রা ফোন হাতে নিয়ে কল করলো আদিলকে কয়েকবার, কিন্তু আদিল ফোন রিসিভ না করে কেটে দিচ্ছে বারবার। আয়রাও বেশ জিদ করে কল করছে। আদিল বেশ বিরক্ত হয়ে কল রিসিভ করলো। হোয়াটস ইউর প্রবলেম? আয়রা বেশ চটে গিয়ে উত্তর করলো। নো প্রবলেম। আদিল রেগে গিয়ে বলল, তাহলে বারবার কল করছো কেন? আয়রা অসহায় হয়ে বলল, বোরিং ফিল করছি আমি, প্লিজ কাম। আদিল রাগে দাঁতে দাঁত চেপে বলল, সরি টু সে, আমি বিজি আছি। নেক্সট আর একবার কল করলে সোজা ব্লক করে দেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কোনো সাহায্য লাগবে আপু? ইরা শান্ত গলায় বলল। জি ভাইয়া। ইরার হাতে থাকা নিজের ফোন থেকে নাম্বারটা বের করে ছেলেটাকে দিয়ে বলল, ভাইয়া এই নাম্বারটা দেখবেন প্লিজ, কারণ আমি রেজিস্ট্রেশন করা। দোকানে থাকা লোকটা ইরার ফোন থেকে নাম্বারটা নিয়ে নিল আর বলল 5 মিনিট অপেক্ষা করার জন্য। ইরা আর জুথি একটা চেয়ার টেনে বসে অপেক্ষা করতে শুরু করলো। আয়রা বেশ বিরক্ত হয়ে বসে আছে চেয়ারে আর আদিলকে বকা দিচ্ছে। কেন তাকে আদিল একটু সম্মান করে না, ভালোবাসে না, সময় দেয় না। আন্টিকে বলে অতি দ্রুত বিয়েটা সেরে ফেলতে হবে। অহনা শিকদার মিটিং এর প্রোগ্রাম শেষ করে অফিসের চেয়ারে বসলেন। আয়রা পানি এগিয়ে দিয়ে বললেন, আন্টি, তুমি প্লিজ তাড়াতাড়ি করে আমার আর তোমার ছেলের বিয়েটা করিয়ে দাও। অহনা শিকদার পানি খেতে গিয়ে জোরে সোরে একটা বিষম খেলেন। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি করিয়ে দেব। আন্টি, তোমার ছেলেকে কিন্তু আমি আমার শাড়ির আঁচলে বেঁধে রাখবো। অহনা শিকদার মুচকি মুচকি হেসে বললেন, আদিল যদি তোমার শাড়ির আঁচলের নিচে থাকতেই চায় তাহলে রেখে দিও। ওকে আন্টি। আদিল হন্তদন্ত পায়ে এসে অফিস রুমে গাড়ির চাবি হাতে নিয়ে চলে যেতে চাইলে অহনা শিকদার জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে? ডেট কল করেছিল মাম, পার্টি অফিসে যেতে বলেছে, আমি যাচ্ছি। ম্যাম, এই সিমটা তো কারো নামে রেজিস্টার করা নয়। এরা বেশ অবাক হয়ে বলল, মানে? জি ম্যাম। জুথি বেশ বিরক্ত হয়ে বলে,
রেজিস্ট্রেশন ছাড়া সিম তোলা কি সম্ভব? দোকানের লোকটা জানায়। ম্যাম, এমন তো হতে পারে সিম কোম্পানিটা তাদের নিজস্ব, তাই রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়েনি। তাছাড়া এইরকম ফ্যাক সিম অ্যাভেলেবেল পাওয়া যায়, এভাবে তো কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয় ম্যাম। ইরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এত কিছুর পর ও কোনোভাবে পাওয়া গেল না এই লোকটার পরিচয়। কিভাবে খুঁজে বের করবে ওই মানুষটাকে? যুথি ইরার হাত টেনে নিয়ে আসলো দোকান থেকে আর বলল, চিন্তা করিস না, সব কিছু ভালোই হবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইরার হাতে থাকা ফোনটা বারবার কেঁপে উঠল। ফোনটা সাইলেন্ট। ইরা ফোনটা রিসিভ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।